মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা আজকে মলিনলাঙে উঠেছি আর রেনি ডে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টি আমাদের অফুরন্ত এনার্জিকে কমাতে পারেনি। আমরা এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এখন গ্রাম এক্সপ্লোর করতে বেরোচ্ছি। লেটস গো। মলিনলাং, যা কিনা পুরো এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজের উপাধি পেয়েছে। এই গ্রামের প্রত্যেকটা গ্রামবাসীর মধ্যেই নিজের ঘর ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস রয়েছে। তাই রাস্তায় বলুন বা হোমস্টের মধ্যে কোথাও এক ফোঁটা নোংরা আমরা দেখতে পাই না। গুড মর্নিং ফ্রম মলিনলাং। মলিনলাং হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। আমরা মানে এশিয়ার সবচেয়ে সুন্দর পরিষ্কার ভিলেজে দাঁড়িয়ে আছি। মাউন্টেন ডিস্ট্রিক্টের 26 ফিট। তারপরে সকালবেলা বৃষ্টির মধ্যে এই গ্রামটা ঘুরতে পেরেছি। গ্রামের বৈশিষ্ট্য হলো এই গ্রামটা প্রচণ্ড পরিষ্কার, পাকা ছাড়া কিছু নেই। প্রত্যেকে 3-4 এরকম ট্রি হাউস আছে। এই ট্রি হাউসটা বাড়িতে তৈরি করে ট্রি হাউস হয়েছে। এটা লোকালরা টুরিস্টের জন্য ওপেন করেছে। 30 টাকা 40 টাকা ওদিকে একটা ভিউ পয়েন্ট, ওখানেও একটা এরকম ট্রি হাউস আছে। এখানে ছোটো ছোটো করে সানডে ছাড়া বাদ বাকি দিনগুলো এখানে ওপেন থাকে। একটু পর যদি ওপেন হয় আমরা তাহলে উঠবো। কিন্তু এমনি ভিলেজটা, এই গ্রামটা ঘুরতে খুব ভালো লাগে। খুব কম পপুলেশন, আর এখানে যারা পপুলেশন মেনটেন করে তারা বেশি বাড়িও বানাতে দেয় না। অল্প অল্প ছোটো ছোটো বাড়ি, আর এখন কিছু কিছু হোমস্টে হয়েছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে উত্তর পূর্ব ভারতের এই গ্রামগুলোতে হাঁটার মজাই আলাদা, একটা অন্যরকম ফিলিং। আমি অন্যান্য যে নাগাল্যান্ড বা মিজোরামের গ্রামগুলো গেছি ওগুলোর একটা টাইপের সুন্দর, কিন্তু এটা একটু বেশি পরিষ্কার, একদম ঝকঝকে চকচকে পরিষ্কার। যাই হোক, আমরা এখান থেকে মলিনলাং থেকে মাউন্টেন ডিস্ট্রি 26 এটা গার্লস ট্রিপ হচ্ছে। আমরা খুব সুন্দর ট্রিপটা পুরোপুরি শেষ হতে চলেছে আর 2 দিন বাকি। আমরা এখন মলিনলাঙের যে চার্চ আছে এদিক দিয়ে দুটো রাস্তা, যে রাস্তাটা আছে এটা স্টেট হাইওয়ের একটা রাস্তা চলে যাচ্ছে শিলংয়ের দিকে। আমরা মলিনলাঙের মধ্যে দাঁড়িয়ে আছি একদম শেষ পয়েন্টে। এখানকার যে স্থানীয় চার্চ, এই চার্চের মধ্যে ঢুকছি। এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে খ্রিস্টান অবলম্বী, তাদের চার্চ যেখানে তারা প্রে করে সেখানে আমরা ঢুকছি। গতকাল যদি আমরা ঢুকতাম তাহলে এদের আমরা মানে প্রার্থনা দেখতে পাই। চার্চ অফ ভিএটিপিএসি। ঐতিহাসিক এই চার্চের গেট দিয়ে ঢুকতেই গায়ে শিহরণ খেলে গেল। কত কত পুরনো ইতিহাস জড়িয়ে আছে এই জায়গার সাথে। হয়তো স্বাধীনতা সংগ্রামের সময়ও এর একটি বিশেষ ভূমিকা ছিল। আজ এই বর্ষণ মুখর দিনে ভিজে ঘাসের ওপর পা ফেলে ফেলে আমরা সেই ইতিহাসকে উপলব্ধি করার চেষ্টা করছি। বৃষ্টিকে উপভোগ করার জন্যই আমাদের বর্ষাকালে মেঘালয়ে আসা, কারণ বৃষ্টির পরশে সবুজের এই সতেজতা আমায় মুগ্ধ করে বারবার। পুরো গ্রামটিতে গোটা 30-40 পরিবারের বাস, কিন্তু তাদের সাথে বসবাস করছে অগণিত গাছগাছালি। টেকনোলজিতে অগ্রগতি করলেও প্রকৃতিকে যে উপেক্ষা করা উচিত নয় এবং গাছের সাথে মানুষের যে কোএক্সিস্টেন্স অ্যাকচুয়ালি পসিবল তা এনারা ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছেন। আমরা মলিনলাঙের গ্রামে ঘুরতে ঘুরতে এখন একটা বড় ওপেন স্পেসে চলে এসেছি, যেটা বলা যেতে পারে অনেকটা দার্জিলিংয়ের ম্যালের মতো। তো এটা মলিনলাঙের ম্যাল, আর ঠিক ম্যালের এক পাশে রয়েছে সিমেট্রি, এখানকার কবরস্থান, যেটা বন্ধ আছে। আর এদিকে চারদিকে শুধু সবুজ আর সবুজ। কেমন লাগছে ইফতিতা? এরকম গ্রাম তুমি কলকাতা এক্সপেক্ট করতে পারো? কলকাতার চারিদিকে প্লাস্টিক আর কংক্রিট এছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না। এইরকম ক্লিনলিনেসের যে অ্যাওয়ারনেসটা, সেটা আমাদের মধ্যে থাকলে আমরা অনেক উন্নতি করতে পারতাম, যেটা এখন জনসাধারণের মধ্যে এক্সপেক্টই করা যায়। এত সুন্দর সকাল আমার এর আগে কখনো হয়নি। মানে সকালটা হতেই এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। রাতে তো ভালোভাবে বুঝতে পারিনি, রাতে যখন আমরা এখানে এসে পৌঁছেছিলাম। কিন্তু সকালবেলা উঠেই যে এত সবুজ চারদিকে রাস্তা এত ক্লিন, পরিবেশ এত নিরিবিলি। মানে এখন যেহেতু সবাই ওঠেনি, অবশ্যই নিরিবিলিই থাকবে, কিন্তু গ্রামের অন্য 4-5টা যে গ্রামবাসী তারাও কিন্তু এই নিরিবিলিটা সারাদিন মেনটেন করে। এটাই সব থেকে ভালো ব্যাপার। এখন আমাদের গ্রাম ঘোরা অলমোস্ট কমপ্লিট। এবার আবার আমরা হোমস্টেতে ফিরে একটু রেডি হয়ে তারপর আবার বেরোবো। ডকি যাব, সিঙ্গেল রুট ব্রিজ দেখতে যাব, আরও অনেক জায়গা যাওয়ার আছে, সেগুলো আজকে কভার করে কালকে আমরা ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেক করবো। হোপ ফর দ্য বেস্ট।
পুরো এশিয়া বা পুরো বিশ্বের কাছে এই গ্রামটি এই বার্তাই পাঠাচ্ছে যে পরিষ্কার রাখা এবং পরিষ্কার থাকা সবটাই আমাদের কর্তব্য। এখন বাজে সকাল 9টা, আমাদের বেরোনোর কথা ছিল 7:30। তো একটু ওই ভিলেজ এক্সপ্লোর করতে গিয়ে দেরি হয়ে গেছে আর কি। তো এখন আমরা সবাই রেডি, চলে এসেছি গাড়িতে মালপত্র তোলা হচ্ছে। আর কালকে রাতে যেই চকটায় আমরা গাড়ি পার্ক করেছিলাম, অ্যাকচুয়ালি সেখানে সব দোকানপাট বন্ধ ছিল। অ্যাকচুয়ালি এগুলো সব ওই হ্যান্ডিক্রাফট তৈরি করে বিক্রি করে, সেই সমস্ত দোকানপাট এখন আস্তে আস্তে খুলছে। তো দেখা যায় কিছু কিছু জিনিস যদি পছন্দ হয় কেনাকাটা যাবে, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। বাই বাই মর্নিং লং। মর্নিং ভিলেজ থেকে 5 মিনিটের ডিস্টেন্সে আসা যায় সিঙ্গেল রুট ব্রিজ। তো আমরা এখন প্রথমে এখানেই এসেছি সিঙ্গেল রুট ব্রিজ দেখতে। এই কার পার্কিং এরিয়া, এইখান দিয়ে পিছন দিয়ে রাস্তা আছে, সেখান দিয়ে সোজা যেতে হবে সিঙ্গেল রুট ব্রিজ দেখতে। চলো। মেঘালয়ের একটি অন্যতম দ্রষ্টব্য হলো সিঙ্গেল ডেকার এবং ডাবল ডেকার রুট ব্রিজ, যা সম্পূর্ণভাবে প্রকৃতি মায়ের নিজের সৃষ্টি। আবার আমরা ঘন অরণ্যের ভেতর প্রবেশ করছি, বুঝতে পারছি আওয়াজ শুনে। একদম বনের পোকা পতঙ্গ সবাই ডাকাডাকি করছে। সিঁড়ি দিয়ে একদম অনেকটা নিচে নামতে হচ্ছে আমাদের এখন। যদিও ডাবল ডেকার যেতে অনেকটা ট্রেক করতে হয়, কিন্তু সিঙ্গেল ডেকার যে কেউ অনায়াসেই ঘুরে আসতে পারে, সামান্য কিছুটা পথ অতিক্রম করে। সিঁড়ি দিয়ে অনেকটা নামার পর আমরা আপাতত সিঙ্গেল রুট ব্রিজের সামনে চলে এসেছি। এই যে আমার সামনে সিঁড়ি দিয়ে দেখা যাচ্ছে একদম নিচে, ওই হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ। এই হলো মেঘালয়ের সেই বিখ্যাত সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে নদী, আর তারই দুপ্রান্তে দুটি গাছের মূল বর্ধিত হয়ে একে অপরের সাথে এমনভাবে লিপ্ত হয়েছে যে একটা শক্তপোক্ত ব্রিজ গঠন করেছে। বহু বছর ধরে গাছের শিকড় টিকড় জড়িয়ে এই রুট ব্রিজটা তৈরি করে। এটা একদম ন্যাচারালি মেড একটা ব্রিজ, যেটা সিঙ্গেল রুট ব্রিজ এই জন্য বলা হয় বিকজ এটা একটাই ব্রিজ। কিন্তু কালকে আমরা যেটা যাব ডাবল ডেকার রুট ব্রিজ, এখানে দুটো ব্রিজ আছে। মানে এটা যেমন একটা ব্রিজ দেখছি, ওতে দুটো ব্রিজ পরপর রয়েছে। মেঘালয়ের জঙ্গলে এইরকম বহু রুট ব্রিজ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সব সময় এই রুট ব্রিজগুলো তৈরি হবে যখন মাঝে নদী থাকবে, কারণ এই নদীর জল আর বৃষ্টির জল এই দুয়ে মিলে এখানকার গাছগুলিকে এতটাই পুষ্টি দেয় যে তারা অনায়াসেই নিজেদের রুট বিস্তার করতে সক্ষম হয়। অনেক অনেক বছর ধরে এই রুট এত মজবুত করে একে অপরকে বেষ্টন করেছে যে এখন তা একটি যথেষ্ট শক্তপোক্ত ব্রিজের আকার নিয়েছে। আলটিমেটলি সিঙ্গেল রুট ব্রিজ থেকে আমরা উঠে এসেছি। এই ট্রেকিংগুলোর অ্যাকচুয়ালি মজা হচ্ছে নামার সময়, খুব তাড়াতাড়ি আমরা নেমে পড়ি, ওঠার সময় জান বেরিয়ে যায়। ঘন অরণ্যের মধ্যে দিয়ে আবার পথ চলা শুরু হলো। এবারের গন্তব্য মেঘালয়ের অপর এক অন্যতম পপুলার টুরিস্ট স্পট ডকি লেক। আমরা পথ চলা শুরু করে দিয়েছি, এখন আমরা চলেছি ডকির পথে। আমরা এখন ঠিক ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারের ধার দিয়ে যাচ্ছি। আমার পিছনে পাশে যে কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই কাঁটাতারের বেড়ার ওপাশে পুরোটাই কিন্তু বাংলাদেশ। নস্টালজিক লাগছে। নস্টালজিক, আমার পূর্বপুরুষের ভিটা দেখতে যাবো, কিন্তু বাংলাদেশে আমার প্রচুর কৌতূহল সব নেই। পূর্বপুরুষের ভিটা যেহেতু আছে, আমার একবার দেখার ইচ্ছে। আমার দাদু দিদা যেখানকে দেশটা ছেড়ে এসেছিল, নিজের ভিটা ছেড়ে এসে এত কান্নাকাটি করতো, বাস্তুহারা বা গৃহহারা হয়ে
এসেছিল, মানে প্রায় সবকিছু ছেড়েই এসেছিল, নিজের জমি নিজের বাড়ি ছেড়ে এসেছিল। কারণ আমার তো রুট কোথাও গিয়ে পূর্বপুরুষের রুট তো ওখানে, ওটা দেখার জন্য আমাকে একবার বাংলাদেশ যেতেই হবে, খুব শিগগিরই যাবো। দুর্গাপুজোর সময় যেমন কলকাতায় পাড়ায় পাড়ায় প্রতিমার দর্শন মেলে, তেমনি বর্ষাকালে মেঘালয়ে এলে রাস্তার প্রতি বাঁকেই অসম্ভব সুন্দর সুন্দর নাম না জানা জলপ্রপাত আর ঝোড়ার দর্শন মেলে, যা দেখে দর্শক কিছু সময়ের জন্য হলেও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। অবশেষে আমরা ডগি লেকের সামনে এসে পৌঁছে গেছি। এটা তো পুরোপুরি টুরিস্ট স্পট, চারদিকে গাড়ি পার্কিং করা আছে। আর এই হচ্ছে ডগি লেক। এখন আমরা নিচে যাব, এই সিঁড়িটা দিয়ে নিচে যাব। নিচে গিয়ে ওখানে বোটিং হয়, বোটিং করবো আর কি করা যায় এখন দেখা যাক। ডগি লেকের নাম জানে না এমন টুরিস্ট মেলাভার। এই লেকের রূপ সৌন্দর্য এতটাই মানুষকে মুগ্ধ করে এসেছে যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এখানে এই লেকে বোটিং করতে, ফিশিং করতে বা লেকের পাশে ক্যাম্পিং করতে। এই কাউন্টার থেকে বোটিংয়ের বুকিং করতে হয়। দুরকম রেট আছে এখানে। গভর্নমেন্ট রুলে একটা বোটে 3 জন করেই যেতে পারবে, আর এই চারপাশটা ঘুরিয়ে দেখতে এরা 800 টাকা নেয় একটা বোটে 3 জন। আর যদি কিছু কিছু সাইট সিইং দেখতে চান, বাংলাদেশ বর্ডার আরও কিছু সাইট সিইং আছে, তাহলে 1000 টাকা করে পার বোট নিচ্ছে। তো আমরা 1000 টাকা করেই একটা বোট নিয়েছি, মানে অ্যাকচুয়ালি 2টো বোট নিয়েছি। আমরা যেহেতু 5 জন আছি, 2টো বোট নিয়ে এবার আমরা জায়গাটা দেখতে চলেছি। আমরা বসে পড়েছি উনকোট নদীর ওপর, বোটের ওপর। অ্যাকচুয়ালি উনকোট নদীতে বোটের ওপর ভেসে ভেসে যাচ্ছি। ওইদিকে হোমাগ্নিদা, ইপসিতা আর স্বর্ণাদি যাচ্ছে। এই বোটে আমি আর সুমনা যাচ্ছি। সুমনা খুব ভয় পেয়েছে, ও সাঁতার জানে না বলে। বর্ষাকাল ছাড়া প্রায় সব সময়ই এই নদীর জল কাঁচের মতো স্বচ্ছ থাকে। জলের ওপর থেকে অনায়াসেই নিচের নুড়ি পাথর দেখা যায়। তাই তো ফটোগ্রাফারদের জন্য এই জায়গাটি একটি স্বর্গরাজ্য। আমরা এখন উনকোট নদীর ওপর ভেসে যাচ্ছি, কিন্তু যেহেতু এখন বর্ষাকাল তাই নদীর জল একটু ঘোলাটে রয়েছে। এখন আর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা আমরা দেখতে পাচ্ছি না। এটা শুধুমাত্র গরমকাল বা শীতকালে আসলেই দেখতে পাওয়া যাবে। আমি দাদার থেকে জেনে নেব যে এই জায়গাটার আর কি কি গুরুত্বপূর্ণ দিক আছে। এটা হচ্ছে হলো বাংলাদেশ বর্ডার, আর বাংলাদেশ বর্ডার সামনে আছে বাংলাদেশের কিছুটা পড়ছে। উনকোট নদী হচ্ছে হলো মেঘালয়ের একটা অন্যতম একটা নাম করা নদী, কারণ এটার জন্য শিলংয়ের একটা, মানে শিলং মানে মেঘালয়ের একটা টুরিজম ডিপার্টমেন্ট এই নদীটাকে, মানে এই নদীটা টুরিজম ডিপার্টমেন্টে অনেকটা প্রমোট করে থাকে। কারণ এই নদীটা শুধু মাছ ধরা বলে না, এই নদীটা থেকে মাছ ইকোনমিক দিক থেকে অনেক ইম্পর্টেন্ট। টুরিজমের একটা মেন জিনিস, মানে মেঘালয় এলে সবাই ডাউকি আসবেই। ডাউকি থেকে পুরো ডাউকির লাইফ লাইন হচ্ছে এই উনকোট নদী। এটা যদি আমরা সামনে স্রোতটা দেখতে পাবো, তখন দেখা যাবে এই নদীর সৌন্দর্যকে। আর শীতকালে এলে এই যে ফিশিং করছে, এই ফিশিংটা যখন করছে তখন তলাটা দেখা যাচ্ছে, এটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। ওপর থেকে যারা শট নেয় তারা বুঝতে পারে যে এই নদীটা এতটা মাহাত্ম্য। এমনি এখন আবার অন্যরূপ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এই যে ওই যে ছোট্ট আমার এতে দেখা যাবে মোবাইলে, ওই ছোট একটা ফলস, ছোট্ট একটা ধারা বলছে, এটা কিন্তু শুধু এখানেই দেখা যাবে। জলের যেরকম প্রবল স্রোত আছে, এটা এই সময় এইটার বিউটি, এই সময় প্রত্যেকটা কালে একটা এরকম বিউটি আছে। এটা মনে করার কারণ নেই যে এটা হলে এটা মিস হলো, এটা হলে এটা মিস হলো। একটা না একটা পজিটিভ দিক সবসময়। আমরা বোটে করে এখন একটা আইল্যান্ডের মধ্যে এসে নেমেছি। এই আইল্যান্ডের মধ্যে কিছু ছোট ছোট ফুড স্টল রয়েছে, ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছে। সেই জন্য এই মানে আর পুরো আইল্যান্ডটা পাথরে ভর্তি, পাথুরে একটা আইল্যান্ড। যদিও ডগি লেকের ভেতর এই উমকোট নদীর জল খুবই শান্তরূপে ধরা দিয়েছে, কিন্তু এই নদীর স্বভাব কিন্তু মোটেই শান্তশিষ্ট নয়।
ওই যে দূরে যে স্রোতটি দেখা যাচ্ছে, সেখান দিয়েই পাহাড়ি এই নদীর স্রোত বয়ে আসছে এই লেকের কাছে। প্রকৃতির কি অদ্ভুত এই খেলা! মাত্র কিছু ডিস্টেন্সের মধ্যেই এই লেকের জল শান্ত আর তার নদীর স্রোত এত দুরন্ত। এখানকার বহু গ্রামবাসীর জীবিকা হলো মাছ বিক্রি করা। সারা দিন এই ডকি লেকে ছিপ ফেলে মাছ ধরে এবং কাছেই হাটে গিয়ে বিক্রি করে। এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও মানুষেরা মাছ নিয়ে এখানে এসে বিক্রি করে যান। তার জন্য কোনো অনুমতির দরকার পড়ে না। আমরা এখন ডাউকির ওপর ভাসতে ভাসতে চলে এসেছি একটা ওয়াটারফলের সামনে। কি সুন্দর এই ওয়াটারফলটা ডাউকির জলে ভিজছে। জলের ছিটে আসছে। কত বড় একটা ওয়াটারফলের সামনে দিয়ে যাচ্ছি আমরা। এখানেই আমি স্নান করে গেলাম। এখন আমরা চলেছি বাংলাদেশ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে পুরো পরিষ্কারভাবে দেখা যাবে যে এই উনকট নদীর ওপরই বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার লাইনটা, আর এই ওই প্রান্তে বাংলাদেশের মানুষজন, ওখানেও টুরিস্ট স্পট, এটা মানুষজন এসছেন, তারা আনন্দ করছেন, সেটা পরিষ্কারভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কাঁটাতারের বেড়াজাল কি আসলে পারে কোনো নদীকে দুভাগ করতে? নদীর ভিতরকার মাছেরা কি আদৌ বোঝে যে তারা কোন দেশের নাগরিক? তবু মেনে নিতে হয় যে দূরে ওই ভূমিখণ্ডটি আর ভারতবর্ষ নয়, তা বাংলাদেশ, অন্য এক দেশ। সেখানকার মানুষেরা যেমন আমাদের বিদেশি মনে করছেন, তেমনি আমাদেরকেও তাই মনে করতে হবে। বাংলাদেশের লোক সাঁতার কাটতে পারে, রিয়েলাইজ করেছে। ডকি ঘুরে এবার আমাদের ফেরার পালা। তবে আমাদের আজকের গন্তব্য শিলং, নাইট স্টে ওখানেই। ডকের ওপরের এই সাসপেনশন ব্রিজ ধরে গাড়ি ছুটে চলল শিলংয়ের উদ্দেশ্যে। ডকি থেকে এবার আমরা আবার পথ চলা শুরু করেছি। এবার আমরা জয়ন্তিয়া হিলসের দিকে যাচ্ছি। এই সম্পূর্ণ মেঘালয়ে আমরা দুই রকমের পাহাড় দেখতে পেয়েছি। একটি হলো খাসি রেঞ্জ, অপরটি হলো জয়ন্তিয়া রেঞ্জ। কিছু ভূমিরূপ গঠিত বৈশিষ্ট্য অবশ্যই এই দুই পাহাড়কে একে অপরের থেকে পৃথক করেছে বটেই, কিন্তু আমার কাছে এই দুই ভাই বোনের মতোই। আমরা এখন একটা ধাবায় এসে পৌঁছেছি। সারাদিনে অনেকটা জার্নি হয়েছে। এবার একটু পেট পুজোর পালা। পেট পুজো করে আবার একটা ওয়াটারফল দেখতে। হাতটা আর বাকিগুলো মোমোর চাটনি এটা আলু, এটা শসার আলু দিয়ে কিছু একটা। আচ্ছা, স্যালাড, এটাও একটা স্যালাড, টমেটো আর পেঁয়াজ দিয়ে। আর এটা নর্মাল স্যালাড, নর্মাল শসা, পেঁয়াজ আর বাঁধাকপি রয়েছে। এখন আমরা এসে গেছি কানসুরি ওয়াটারফলস দেখতে। লাঞ্চ ডান এখান থেকে। তারপর এখন চলেছি ওয়াটারফলসের রাস্তায়। একটুখানি ট্রেক করে নামতে হবে, তারপর ওয়াটারফলস দেখা যাবে। যে কোনো হিডেন ওয়াটারফল আবিষ্কার করার মজাই আলাদা। ঘন জঙ্গলের মধ্যে ট্রেক করতে করতে হঠাৎ এক জলপ্রপাতের দেখা পাওয়া, এটা অ্যাডভেঞ্চারের থেকে কম কি? তবে ওই দূরের ওয়াটারফল পর্যন্ত কিন্তু আমরা পায়ে হেঁটে যাইনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই পাহাড় থেকে ওই পাহাড়ে আমরা পৌঁছেছি জিপ লাইনের মাধ্যমে। এটাও একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। আমরা তিনজনে জিপ লাইনিং করে এখন অপরন্ত এনার্জি হয়ে গেছি। কেমন লাগলো জিপ লাইনিং? পুরো অত উঁচু পাহাড় থেকে 1 সেকেন্ড, মানে কত সেকেন্ড? 20 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে আমরা এখানে এসে ল্যান্ড করেছি জাস্ট। ওয়াটারফলের কাছে এসে দেখি এ তো পুরো পিকনিক স্পট।
কত মানুষে এসেছে এখানে পিকনিক করতে, মজা করতে। এই লেকের মধ্যে সুইমিং করছে, পাশে বনফায়ার করে রান্না করে খাচ্ছে। কত সুন্দর এক অভিজ্ঞতা। আমাদের ক্রান্সরি জলপ্রপাত ভ্রমণ প্লাস অ্যাডিশনাল জিপ লাইনিং ইজ ডান। এখন আমরা যাচ্ছি শিলংয়ের পথে। শিলংয়ে আজকে নাইট স্টে হবে। বেলা গড়িয়ে এবার বিকেল, একটু পরে ডেলাইট পুরোপুরি চলে যাবে। তাই আমরা এবার শিলংয়ের পথেই এগোলাম। গাড়ি ছুটে চলল, কোথাও ঘন কুয়াশা, আবার কোথাও মেঘের আলতো প্রলেপের মধ্যে দিয়ে। ঠান্ডা হাওয়া এসে সারা দিনের ঘোরার সমস্ত ক্লান্তি একেবারে ধুয়ে মুছে দিয়ে গেল। অবশেষে সন্ধে 7:30-8টার দিকে আমরা শিলংয়ে এসে পৌঁছলাম। সারাটা রাস্তা প্রচণ্ড বৃষ্টি বাদলা পেয়েছি আজকে। শিলংয়ে ঢোকার পরেও তার ব্যতিক্রম হলো না। হোটেলে চেক ইন করে এবার শুধু রেস্টের টাইম, আর আগামীকাল ট্রেকের জন্য প্রস্তুতি পর্ব। অবশেষে সন্ধে 7:30টার সময় আমরা শিলংয়ের এই সুন্দর একটি হোটেলে এসে পৌঁছেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই আর বাইরের হোটেলের ছবি দেখাতে পাচ্ছি না। কালকে সকালে আমরা এখান থেকে ট্রেকের জন্য বেরোবো, আর আপাতত এখন একটু রেস্ট নেবো।